আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে ধানমন্ডিস্থ স্পেশালাইজড গ্যাস্ট্রো কেয়ারে এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের একজন প্রবাসী রোগী যিনি ইংল্যান্ডের বার্মিংহাম থেকে এসেছেন, তাকে সামনে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছিলেন এবং তার ডিওডেনাইটিস ছিল এবং তিনি বলেছেন যে তার হায়াটাস হার্নিয়া ছিল। এই অবস্থায় তিনি নিজ থেকে আমাদের কাছে এসেছেন, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের সুনাম শুনে তিনি এসেছেন নিজ থেকে একটি এন্ডোস্কোপি করতে। তো আজ আমি নিজে তার এন্ডোস্কোপিটি করলাম। তো ওনার এন্ডোস্কোপিতে আমি যা পেয়েছি আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার এন্ডোস্কোপি রিপোর্টটি। আমি এখানে প্রথমেই আমি যেটা করেছি তার ওরোফ্যারিংস যেটা দেখেছি সেটি একেবারেই ভালো আছে। দ্বিতীয়ত যেটা দেখেছি তার ইসোফেগাসের মাঝ বরাবর সেটিও ভালো আছে, সেখানে তেমন কোনো সমস্যা আমি পাইনি। লোয়ার ইসোফেগাস সেটিও ভালো আছে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার সেটি ঠিক আছে। এবং তারপরে যে সিকোয়েন্স অনুযায়ী ফান্ডাস অফ স্টমাক অর্থাৎ পাকস্থলীর উপরিভাগ, সেখানেও কোনো ঘা, আলসার, টিউমার, পলিপ বা কোনো গ্যাস্ট্রাইটিস এ ধরনের কোনো সমস্যা আমি পাইনি। তারপরে যেটি পেলাম অ্যান্ট্রাম, সেখানেও আমি দেখেছি অ্যান্ট্রাল মিউকোজা পুরোপুরি ইনট্যাক্ট রয়েছে, এখানেও কোনো ঘা, আলসার, পলিপ, টিউমার বা কোনো রক্তপাত, গ্যাস্ট্রাইটিসের কোনো বা ইরোশনের কোনো চিহ্ন আমি পাইনি। এবং যেটি হলো এবং শেষে আমি ডিওডেনাম অর্থাৎ পাকস্থলীর পরের যে অংশ সেখানে আমি কিছু ইনফ্ল্যামেটরি মিউকোজাল লিশন পেয়েছি, যেখানে প্রদাহজনিত মিউকোসাতে কিছু লিশন আছে, তাও খুবই মাইল্ড ধরনের, অর্থাৎ খুবই সামান্য প্রকার, যেটাকে আমরা ডিওডেনাইটিস বলতে পারি। তাহলে তার টোটাল রিপোর্ট হলো তার ডিওডেনাইটিস পাওয়া গেল। তো এমন অবস্থায় আমরা একটু আমাদের সেই প্রবাসী রোগীর সাথে একটু কথা বলবো। তিনি কোন পরিপ্রেক্ষিতে কতদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং কোথায় চিকিৎসা করলেন এবং কোন পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসলেন তার কাছে জানবো। ভাইয়া, আপনি কি একটু বলবেন আপনি কতদিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন বা আপনার এই সমস্যাটা? আমার নাম ওয়ালিদ আল হামিদি, আমি হচ্ছে থিওলজির একজন লেকচারার। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমার এপিগ্যাস্ট্রিক পেইন হতো, বার্নিং সেন্সেশন এগুলো ছিল। তো আমি সেখানে ডাক্তারের কাছে যাই, তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাকে হচ্ছে এন্ডোস্কোপির জন্য সাজেস্ট করেন। তো যিনি সাজেস্ট করছেন উনি আমার এন্ডোস্কোপি করেন। তো এন্ডোস্কোপি করার পর আমাকে বললেন যে আমার ইসোফেজাইটিস গ্রেড সি আছে, তারপর হচ্ছে হাইটাস হার্নিয়া মোর দেন 5 সেন্টিমিটার, এরপর হচ্ছে প্যান গ্যাস্ট্রাইটিস আছে, ডিউডেনাইটিস আছে, আমার পুরাটাই তো ইনফ্লামেশন। এরপরে ওনারা আমার বায়োপসিও করলেন, এইচ পাইলোরি পজিটিভ পান। এরপরে হচ্ছে আমাকে 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কোর্স দেন। এরপরে মোটামুটি আমি ভালোই ফিল করি। কয়েক মাস যাওয়ার পর সিমটমসগুলো আবার ব্যাক করে, তখন আমি ইংল্যান্ডে চলে যাই। তো ইংল্যান্ডের ডাক্তারের কাছে যাই, আমাদের নর্মাল জিপি যায়, জেনারেল ফিজিশিয়ান। ওনারা আমাদেরকে হচ্ছে আবার 7 দিনের জন্য অ্যামক্সিসিলিন এবং মেট্রোনিডাজল দেন। তো এটা খাওয়ার পর খুব একটা আমি আরাম পাই নাই। তখন ওনারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করেন। তো সাধারণত এনএইচএসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক কষ্টসাধ্য এবং লং টাইম, আনটিল ইউ আর ইন এমার্জেন্সি কেস লং টাইম প্রসেস লাগে আর কি। পরে চিন্তা করলাম যে আমার আসলে একটু আরও অপিনিয়ন নেওয়া দরকার, কারণ সব কিছু যদি ইনফ্লামেশন থাকে তাহলে তো আসলে প্রপার ট্রিটমেন্ট বা এটার কী অবস্থা আছে সেটা জানা দরকার। তো আমি বাংলাদেশে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম যে হাইটাস হার্নিয়া রিলেটেড কাদের একটু এক্সপিরিয়েন্স আছে। তো আমি খুব একটা পাই নাই আর কি। তো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে কথা বলছি এবং আমার ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকেই। তো ওনারা আসলে হাইটাস হার্নিয়া সম্পর্কে আমাকে খুব বেশি ক্লারিফাই করতে পারেন নাই। আর ওইদিকে আগের রিপোর্টের উপর নির্ভর করে আমাকে বলা হয়েছে যে আমি একজন ব্যারিয়াট্রিক সার্জনের সাথে মিট করা দরকার, আমার ল্যাপারোস্কোপিক ফান্ডোপ্লাইকেশনটা জরুরি, যেহেতু মোর দেন 5 সেন্টিমিটার, আর হচ্ছে ইসোফেজাইটিস আছে, না হয় ব্যারাট এসোফেজাস ফেগাস বা এরকম কি জানি একটা রোগ আছে, এটা হওয়ার পসিবিলিটি আছে। তো বাংলাদেশে আমি একটু যোগাযোগ করছিলাম যে ব্যারিয়াট্রিক সার্জন আছেন কিনা, এরকমও কেউ পাই নাই। তো চিন্তা করছিলাম ইন্ডিয়া যাবো কিনা বা এই ধরনের চিন্তা ছিল। তো সব কিছুর আগে চিন্তা করলাম যে আমি আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেই এবং এ ব্যাপারে কে এক্সপার্ট আছেন। তো আপনার কাছে আমি আসছি বেসিক্যালি, আমি হাইটাস হার্নিয়া করে সার্চ দিয়েছিলাম। তো আমি আপনার একটা ভিডিও হাইটাস হার্নিয়া রিলেটেড, এরপর হচ্ছে এটার উপর মানে আপনার ফেসবুক পেজটা আমাকে পেজে গুগল দিল। তো ওগুলো পরে মনে হলো যে ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দিস অ্যান্ড ইউ এক্সপার্ট অন দিস। পরে আমি আসলে আপনার কাছে আসলাম এবং আসার পর আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আপনি আমার কথাগুলো শুনছেন বা সমস্ত সব কিছু, এবং আমাকে যত ভালোভাবে কেয়ার করা যায় সেটার বেস্ট। অনেস্টলি স্পিকিং, বাংলাদেশে আমি আরও অনেক ডাক্তার দেখছি, ফ্রেন্ড সার্কেলের কাছে গেলে তো তারা ফ্রেন্ড হিসাবে এটা কেয়ার করবে, কিন্তু নর্মালি প্রফেশনাল ডাক্তার হিসেবে যারা ট্রিট করেন তো ওরকম আসলে খুব একটা কেয়ার হয় না। তো আল্লাহ আপনার ভালো করুক এবং আপনি যাতে এরকম মানুষদের
কল্যাণে কাজ করতে পারেন। আমি আপনার কাছে দোয়া চাই, আপনার জন্য অনেক দোয়া। ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা ওনার কাছ থেকে শুনলেন ওনার এক্সপিরিয়েন্সটি। উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতেন তখন তার পেটের সমস্যা হয়েছিল। সাধারণত হতেই পারে, তার কারণ খাদ্যাভ্যাসের জন্য, মানসিক উদ্বেগ, অস্থিরতার জন্য এমনতর অবস্থা হতেই পারে। সেখানে যে ডায়াগনোসটা তারা করেছিলেন, বলেছিলেন যে তার লোয়ার ইসোফেজাসে ইসোফেজাইটিস আছে, তার হায়াটাস হার্নিয়া আছে মোর দেন 5 সেন্টিমিটার, প্যান গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পুরো পাকস্থলীতে তার ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহজনিত সমস্যা রয়েছে, এবং ডিওডানাইটিস রয়েছে অর্থাৎ ডিওডানাম ও প্রদাহজনিত সমস্যা রয়েছে। এটি আসলে খুব বিস্তৃত একটি প্রদাহজনিত সমস্যা। এটি সাধারণত হয় না, তবে যাদের হয় তাদের বেশ ভুগতে হয়। এবং তিনি কিছু চিকিৎসা নিয়েছিলেন, স্যাটিসফাই না হয়ে তিনি পরবর্তীতে ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানেও তার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তিনি কিছু ওষুধ খান, কিন্তু যথাযথ কাঙ্ক্ষিত ফলাফল তিনি পাননি। কিন্তু যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে সৌদি আরবে যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেখানে আরো অনেক কিছু তিনি জেনেছেন, যে বলেছেন যে তার যে হায়াটাস হার্নিয়া রয়েছে সেটি তার সার্জারি করতে হবে, এবং সার্জারি ফান্ডুপ্লিকেশন সেটি একটি বড় ধরনের খুব এক্সপার্টিজ অপারেশন, যেটি যে কোনো দেশে খুব কম সংখ্যক এই ধরনের অপারেশন করা হয়। এবং সেখানে যে ফান্ডুপ্লিকেশন করা হয়, ফান্ডুপ্লিকেশন যদি না করা হয় তাকে বলাও হয়েছে, সতর্ক করা হয়েছে যে তার ব্যারেটস ইসোফেজাইটিস হয়ে যেতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক বিষয়। একটি সাধারণ রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন সাধারণত এই ধরনের সমস্যা না হওয়ারই কথা, তার কারণ তিনি অ্যাপারেন্টলি হেলদি, তিনি ভালো স্বাস্থ্যের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী। তিনি শুধুমাত্র পেটে একটু ব্যথা, অস্বস্তি লাগা এবং গ্যাস হওয়া, এই জন্য চিকিৎসকের কাছে গিয়েছেন। কিন্তু চিকিৎসক যা বলেছেন সেটি আসলে বেশ উদ্বেগের একটি বিষয়, যদিও আমি সেই রিপোর্টটি তার কাছ থেকে আমি পাইনি। কিন্তু আমার কাছে তিনি যে শুনে এসেছেন আমাদের দেশে, তিনি আমাদের দেশে চিকিৎসকদের যে সম্মান করেছেন, তাতে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কারণ তার কাছে অনেক অপশন ছিল, ইংল্যান্ডে চিকিৎসা করা, এছাড়া ইউরোপের অন্যান্য দেশ, তিনি ভারতের নাম বলেছেন, সিঙ্গাপুর, এসব দেশ ছিল সেখানে। কিন্তু তিনি দেশের মায়ায় দেশের কাছে দেশেই এসেছেন এবং আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছেন। এবং আমরা যেভাবে আমি যেভাবে তার এন্ডোস্কোপি করে যা পেলাম, তাতে দেখা গেল তার আসলে সমস্যা ছিল অল্প, এবং এখনো সমস্যা অল্প আছে, এবং হায়াটাস হার্নিয়া লেশ মাত্র নেই। এবং হায়াটাস হার্নিয়া যদি থাকেও এটি কোনো বড় ধরনের সমস্যা নয়। হায়াটাস হার্নিয়া একটি জন্মগত ত্রুটিজনিত সমস্যা, যেখানে খাদ্যনালীর নিচের অংশে যে গেটওয়েটি রয়েছে সেটি খোলা থাকে, এবং কখনো কখনো যেই মুখটি রয়েছে সেটি দিয়ে পাকস্থলীর কিছু অংশ উপরে উঠে আসে। এর ফলে যেটি হতে পারে, তার রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে, অর্থাৎ আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবার পাকস্থলী থেকে বুকে চলে আসতে পারে, বুক জ্বালাপোড়া করতে পারে, রাতের বেলা কর্কশ স্বর হয়ে যেতে পারে, তার রিগার্জিটেশনের জন্য তার মুখে দুর্গন্ধ হতে পারে, দাঁতে ডেন্টাল ক্যারিস হয়ে দন্ত ক্ষয় রোগ দেখা দিতে পারে। কখনো কখনো দেখা যায় এই রিগার্জিটেশনের জন্য এবং অ্যাসিড মিশ্রিত খাবার উপরে উঠে আসার জন্য সেটি শ্বাসনালীতে চলে যেয়ে ড্রাই কাফ অর্থাৎ শুষ্ক কাশির সমস্যা দেখা দিতে পারে, কিংবা কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়া দেখা দিতে পারে। কিন্তু ওনার এই ধরনের কোনো সমস্যাই ছিল না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তার হায়াটাস হার্নিয়ার কোনো সমস্যা নেই। আর যদি থাকেও সেটি বড় ধরনের কোনো সমস্যা নয়। এটির অপারেশন কিংবা ফান্ডুপ্লিকেশন এটি খুব বড় ধরনের বিষয়, এগুলোর প্রয়োজন নেই। যদি না দেখা যায় খুব বেশি বড় ধরনের হায়াটাস হার্নিয়া রয়েছে, কোনো খাবারই তিনি পেটে রাখতে পারে না, যাই খান উপরে চলে আসে, তার ঘন ঘন নিউমোনিয়া হয়ে যায়, তার ডেন্টাল ক্যারিস হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে ফান্ডুপ্লিকেশন, সেই অপারেশনের প্রয়োজন পড়ে। আর যেটি বলেছেন যে ব্যারেটস ইসোফেগাস হতে পারে, সেটি খুব রেয়ার পসিবিলিটি, এটি দেখা যায় 10 লাখে একজনের হতে পারে। তো আমরা ধরে নেই যে এই ধরনের অ্যাপারেন্টলি একটি হেলদি ইয়াং ম্যানের এই ধরনের সমস্যা না হওয়ারই কথা। তো আজ আমরা তার মুখ থেকে শুনলাম যে তিনি কিভাবে চিকিৎসাটি নিয়েছেন, এবং তাকে আমি আরও আরেকটি জিনিস বলেছি যে এন্ডোস্কোপি করতে আমাদের দেশে যারা
পার্টিস হ্যান্ডে রয়েছেন তাদের মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে। এই 1 মিনিট সময়ের মধ্যে এন্ডোস্কোপিতে সামান্য কিছু যন্ত্রণা হতে পারে, ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা এখানে ব্যথা লাগার কিছু নেই। এবং এই জন্য অ্যানেস্থেসিয়া করা কিংবা অজ্ঞান করে এন্ডোস্কোপি করা এটি একেবারেই প্রয়োজন নেই, কেননা এই অজ্ঞান করতে যে দেখা যায় নানান বিপত্তি ঘটে। অজ্ঞান করতে যে ওষুধগুলো ব্যবহার করে সেই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিংবা কারো যদি এর সাথে কোনো কোমরবিড কন্ডিশন থাকে, ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, হার্টের যদি কোনো সমস্যা থাকে, দেখা যায় যে অ্যানেস্থেসিয়ার ওষুধগুলোর ফলে তাদের চিরতরে তিনি ঘুমিয়ে পড়েন, আর অ্যানেস্থেসিয়া থেকে রিভার্স করা সম্ভবপর হয় না। তো 1 মিনিটের একটি পরীক্ষায় সামান্য যন্ত্রণা থেকে রিলিফ পেতে কেউ যদি অ্যানেস্থেসিয়া করেন, এটি আসলে প্রয়োজন নেই, এটি একটি অপ্রয়োজনীয়। তো এই কারণে আমরা লিভার বিশেষজ্ঞরা বা যারা আমরা এন্ডোস্কোপি করি, আমরা বলি যে অ্যানেস্থেসিয়া ছাড়াই এন্ডোস্কোপি করা এটি যথোপযুক্ত এবং এটি সবার জন্য মঙ্গল, রোগীর জন্য এবং চিকিৎসকের জন্য। তো আজ আমার সুপ্রিয় ভাই যিনি এসেছেন বিদেশ থেকে, তার জন্য দোয়া করবেন। তার রিপোর্টটি ভালো এসেছে, আমি তাকে চিকিৎসা দেব ইনশাল্লাহ। তিনি অচিরেই রোগমুক্তি লাভ করবেন এবং তার আশু রোগমুক্তির জন্য আপনারা দোয়া করবেন। একই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমি চিরকাল আপনাদের পাশে থেকে এই ধরনের চিকিৎসাগুলো দিতে পারি। বিশেষ করে গ্যাস্ট্রো লিভারের যে জটিল বিষয়গুলো রয়েছে সেগুলো খুব সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা এবং যে কোনো রোগ কে সাহসের সাথে যাতে রোগীরা মোকাবিলা করতে পারেন এবং রোগের জটিলতা যদি থাকে সেটা সহজভাবে উপস্থাপন করা এবং রোগী যাতে গ্রহণ করতে পারেন সেভাবে যেন প্রেজেন্ট করতে পারি। এই বিষয়টি কোনো রোগীকে আতঙ্কগ্রস্ত করা নয়, রোগীকে আশাহত করা নয়, এটি কিন্তু চিকিৎসার অংশবিশেষ নয়। তো আমি সেভাবেই ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করেছি নিজেকে এবং চিরকাল এভাবেই থাকতে চাই। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।